ओम पुष्पकेतुं राजावत शताय सम्बन्धाय तत्साम ओम नमो तुलस्यामि पत्रे पूजयामि जटामि तथा सर्ववित्राणि कलुमूलविनाशं ओम देवेन्द्रमौलिमन्दार मकरन्दगनार विघ्नं वरुन्तु वीरं चरणाम्बुजलीनं इति कल्पपुष्पिनं श्रीसुरिजाय नमः। ओम विष्णु 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 ओम नमः ब्रह्मण्यदेवाय ब्रह्मणहिताय ओम एति गन्धपुष्पिनं श्रीसुरिजाय नमः। ओम जवाकुसुमसङ्काशं काश्यपेयं महद्युतिं दन्तारिं सर्वपावनं प्रणतोऽस्मि दिवाकरं नमो भगवते श्रीसुरिजाय नमः। ओम नमः श्रीसुरिजाय नमः। ओम सरस्वती परमेश्वर नमः ह्रीं दुर्गावै नमः। ओम ह्रीं दुर्गावै नमः। ओम सर्वमङ्गलमङ्गल शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते सर्वभूतेभ्यो नमः। ओम नमः शिवाय नमः। মতন এবারও আমাদের চারটে প্রতি বছর দুটো করে দল করি। তো এবছরে ঠাকুরের আশীর্বাদে 3টে দল হয়েছে আর 4টে সব মিলিয়ে একটা 2 in 1। তো এবারে গত বছরে আমাদের এই খুকু আজও বাড়ি ফেরেনি, খুব ভালো সুন্দর বই হয়েছিল এবং হিট হয়েছিল, অনেকগুলো শো করেছিলাম আমরা। তো সেই জন্যে সেই টিম পুনরায় বহাল রেখে সমতা, নবনীল, পল্লবদা সবাই মিলে সুন্দরভাবে মন প্রাণ দিয়ে করেছিল অভিনয়। গরম না, পাকা স্ট্যান্ড ফাঁকড়াই দিয়ে ঘুরিতে। তো আবার সেই জুটিকে রেখে করা হয়েছে। মধ্যিখানে আমাদের আরও কিছু যুক্ত হয়েছে, তাই তো? হ্যাঁ, তো ওদের নাম পরবর্তীকালে আমরা বলছি। তো সবাই মিলে যারা সন্ধ্যাদ্বীপে আছেন, যতক্ষণ না স্ট্যান্ড মাইকটা আসছে, আনতে গেছে স্ট্যান্ড মাইক। আমাদের এখানে দলটা কিন্তু আমাদের মানে আমার দল না, দলটা হচ্ছে আপনাদের, এটা কিন্তু সবাই জানে। কারণ আমার সব দল যারা সব মায়ের নামে,
আমার মা খুব অসুস্থ ছিল, কিন্তু এবছরেই মাকে আমি এনেছি, একটু সুস্থ হয়েছে। তো গত বছর আনতে পারিনি, নার্সিংহোমে ছিল। তো ওপরে সিন্নি মাখছে, তো আমি মনে করি কোথাও একটা গুড ইন্ডিকেশান, কোথাও একটা শুভ, যে মা কিন্তু বহুদিন বাদে আসতে পেরেছে আমার এই প্রোগ্রামে। তো আমার এই টিম যারা আছেন একদম পুরো বাড়ির মতন থাকবে, নিজেদের টিমের মতন। প্রবলেম সমস্যা যা হবে, দল ম্যানেজার থাকবে, না হলে অফিস ম্যানেজার, না হলে আমি, রাত্রিবেলা আমাকে তো অবশ্যই পাবেন। কিন্তু নিজেদের মতন করে করবেন, দেখবেন যদি নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকে, সবাই একে অপরকে ভালোবাসেন, তাহলে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, তাহলে দলগুলো ভালো চলে। একটা দল ভালো চলা মানে শুধু আমার টাকা ওঠা বা আমার প্রফিটটা বড় কথা নয়, আপনাদের প্রত্যেকেরই একটা বছরের অর্থ উপার্জনের জায়গা। সেই জন্য সেইভাবেই করবেন। ছোটোখাটো প্রবলেম চলতেই থাকে, একটা বাড়িতেও হয়। যদি আমরা বাড়িতে 4-5 ভাই বোন থাকি, কুটুরানাটা লেগেই থাকে, সেসবগুলো চলবে, আবার যাত্রাটাও চলবে। মধ্যিখানে আমি আছি, কোনো প্রবলেম হলে আমার ফোন নম্বর সবাই রেখে দেবেন, আমার কোনো আপত্তি নেই। রাত্রি 3টে অবধি আমায় ফোনে পাবেন, হয়তো সকালবেলা 11টা পর্যন্ত পাবেন না। এইটুকু বলে রাখলাম। পল্লবদা খুব ভালো ডিরেক্টর, খুব ভালো, আমার দেখা বেস্ট অফ দ্য লট। যাত্রায় আমি প্রায় 2007 থেকে 2024 17-18 বছরে পড়লাম যাত্রায়। আমি প্রায় 24টার মতন এমনি সিরিয়াল করেছিলাম, এখন মেগা সিরিয়াল 6টা করেছি গত 2 বছরে। তো আমি সব ট্রেড ঘোরা, 2টো ছবিও করেছি। তো আমার দেখা ওর কনসেপশন, যাত্রা নিয়ে, সিনেমা নিয়ে, থিয়েটার নিয়ে, সুপার। ওকে আপনারা কাজে লাগাতে পারবো, আমরা কাজে লাগাতে পারছি, এবং আপনারা সেটা নিয়ে নেবেন। ও একটু রেগে টেগে যায় যখন কিছু হয়, যা হয়, মানে রেগে ঠিক যায় না, হয়তো একটা কিছু বোঝাচ্ছে, একটু ইরিটেট হচ্ছে, পরবর্তীকালে 2 মিনিটের মধ্যে কিন্তু আবার তোমাকেই বলবে এসে, কিরে তোর কোনো কিছু মনে করলি। মানে আমি বলতে চাইছি এটা একটা অ্যাম্বিয়েন্স। আমি প্রথম কাজ করেছি গত বছর, একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিলাম, যে এখানে কিন্তু সবাই আমরা সবার তরে, ঠিক আছে, হই হই করে যাত্রাটা করব। হয়ে গেছে 5 মিনিট। হ্যাঁ, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই সন্ধ্যাদ্বীপ অপেরা, রত্নদ্বীপ অপেরা, আরও 2টো দ্বীপ, আনন্দবীণা, স্বর্ণদ্বীপ, এই 4টি দলের আমাদের যে মুখ্য প্রতিষ্ঠাতা এবং আমাদের আশীর্বাদের হাত নিয়ে সবসময় আমাদের মাঝখানে যিনি থেকেছেন, তিনি শ্রীমতী কমলা ভট্টাচার্য। তাঁর চরণে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এবং এতক্ষণ কনকদা যেটা বললো, এটা একদমই ঠিক না। কনকদা আমাদের প্রযোজক শুধু নয়, খুব বন্ধু। মানে গতবারে আমি দেখেছি এই মহরতের পরে নাচ গান অনেক কিছু হয়েছে, জানি না এবারে আর সেটা হবে কি না, কারণ এরপরে অনেকগুলো দল আছে। তো খুব বন্ধুর মতো আমরা হই হই করে কাজ করব। আমারও অসুবিধা হলে আপনাদের থেকে শিখে নেব, আপনারাও আমার থেকে শিখে নেবেন। আর বিশেষ করে যার কথা না বললেই নয়, আপনারা সকলেই তার মুখ চেনেন, খুব পরিচিত মুখ, সবাই চেনেন তো এনাকে, সমতা দাস। ওর সঙ্গে ওকে হয়তো আমার ডিরেকশন দেওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু একসঙ্গে অভিনয় করার সৌভাগ্য হয়নি। সেটা গত বছরের খানিকটা বলতে পারি কৃতজ্ঞতা কনকদার জন্যই হলো। তো ওদের একটা বিখ্যাত জুটি সমতা নভনীল, দীর্ঘদিন ওরা যাত্রায় রাজ করে চলেছে, মানে একাধিপত্য কায়েম করেছে, ভালো অভিনয় করে আর কি। তো সেই সুযোগে অভিনয় করতে এসেও আমি দেখলাম যে যাত্রার ক্ষেত্রে যেগুলো অনেক হয়, অনেক রকম ইগো কমপ্লেক্স তৈরি হয়, অনেক রকম সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, সেটা কিন্তু একদম পাইনি। এবং আমি এত বড় একজন অভিনেত্রী, তাকে এত ওবিডিয়েন্টলি কাজ করতে দেখেছি, যেটা আমি খুব দুর্ভাগ্য হলো বলছি, অনেক যাত্রা শিল্পীকে একটু বললে তারা অনেকে মনক্ষুণ্ণ হন। যদিও আমি ওটা কেয়ার করি না, কারণ পেশাদার জায়গায় ডিরেক্টর যেটা চাইবে সেটা করতে হবে। কিন্তু আমি একমাত্র সমতাকে দেখলাম যে প্রথম সিনেই তার এন্ট্রি, সেও কিন্তু সেটাও মেনে নিয়েছে। এবং আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু আজকে থেকেই তৈরি হতে হবে, কারণ উনি কিন্তু অনেকটা তৈরি হয়ে থাকেন। ওনাকে একটা গোটা স্ক্রিপ্ট দিলে 5 মিনিট বাদে গড়গড় করে মুখস্থ বলে দেবে। এই জায়গাটা কিন্তু আমরা অনেকে পিছিয়ে আছি, আর আমি তো অনেক বেশি পিছিয়ে আছি, কারণ 2-3টে শোয়ের পরে পাঠ মুখস্থ হয়। তো যাই হোক, আশা করব আমাদের
পুজো হচ্ছে, ওপরে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে 33 কোটি দেবদেবীর রাতুল চরণে আমরা সকলে মিলে 100 কোটি প্রণাম জানিয়ে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে আমাদের এই 4টি দল, যাত্রায় তো খুব মন্দার বাজার চলছে, আগের সেই রমরমা তো নেই, কিন্তু এইখানে দাঁড়িয়ে যে কনকবাবু 4টে দল করার সাহস দেখিয়েছেন সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আর 4টে দল করা মানে কম করে 200 থেকে 250 মানুষের রুটি রুজি। তো সেটা আমাদেরকে ভাবতে হবে যে এতগুলো মানুষকে আমরা একটা জায়গায় ইনভলভ করতে পারছি, এটাও একটা শিল্প এবং এটা আমাদের ক্রিয়েটিভ আর্টস, ফ্যাক্টরি আর্ট বলবো না, ফাইন আর্টস, কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে আমরা লোকের কাছে পৌঁছে দিই। তো সুতরাং এই শিল্পের সঙ্গে জড়িত মানুষ, তাদেরকে একত্রিত করার যে ক্ষমতাটা এই খারাপ সময় উনি দেখিয়েছেন, যে এই নয় যে উনি গত বছর 2টো দল করে বিরাট লাভ করেছেন, সেটাও নয়, কিন্তু এই সাহস এবং নিজে এগিয়ে এসে যেটা করেছেন তার জন্য কনকদার জন্য একটা জোরে হাততালি হতে পারে। থ্যাংক ইউ। আর এই ফাঁকে আরও বেশি করে বলছি যাতে একটু মাইনে টাইনে বাড়ে আমাদের। তো একদম ভাবার কিছু নেই, আজকে আমরা একটা ফেস্টিভ মুডে। আর আমার চোখের একটু প্রবলেম আছে, আমার একটা বড় অপারেশন আছে, আমার পড়াটা খুব মুশকিল। আর বিশেষ করে গোপালবাবু এমন জেরক্স করেছেন ভীষণ আবছা, যিনি নাট্যকার তিনি অত্যন্ত খেটে কাজ করেছেন, আমরা দুজনে মিলে দীর্ঘদিন ধরে খেটে করেছি এটা। উনি আজকে আসতে পারেননি, আপনারা জানেন যে বন্ধ দেখেছেন, যার ফলে সরকারি একটা সার্কুলার জারি হয়েছে, যেহেতু উনি শিক্ষকতা করেন তাকে স্কুলে উপস্থিত থাকতেই হবে এবং উনি অনেক দূরে থাকেন। যাই হোক, আমি সেই জন্য কোনোরকম আমরা একটা সিন পড়ব, এটা ওপরে দেবো না, এইটাই লাগিয়ে নেব, একটা সিন পড়ব। আর একটা যেটা বলতে পারেন শপথ নেওয়া বা ওঠ, সেটা আমি সর্বক্ষেত্রে করি, সেটা হচ্ছে সবাই মিলে আমরা এটার পরে একটু মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে শেষ করব, করে তারপরে আমরা কনকদা যদি বলে আমরা ওপরে জায়গা পেলে আমরা ওপরে বসে একটু দেখে নেব পাটটাটগুলো, হ্যাঁ, কাকে কীরকম কোনটা দিলে মানায় এগুলো একটু দেখে নেব, ঠিক আছে? আমি একটা সিন পড়ার চেষ্টা করছি। মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সর্বশক্তি হরে দেবী, না কি ভুলে গেলাম, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে। আজ 1432, সরি, আচ্ছা সবাই মিলে বলবেন 1431 বঙ্গাব্দে আমরা অর্থাৎ রত্নদ্বীপ অপেরা এবছরের পালা উপহার কতদিন দেখিনি তোমায়, জোরে, স্বর্ণদ্বীপ অপেরা আমি সিংহ বাড়ির রাঙা বউ, সন্ধ্যাদ্বীপ অপেরা কাজল লতায় কালকে উঠে, আনন্দ বিনা অপেরা বোম্বাই কা বিবি, এই 4টি প্রযোজনা নিয়ে আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। আমরা এই মর্মে অঙ্গীকার করছি, শ্রীমতী কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত, জোরে বলুন, শ্রীযুক্ত কনক ভট্টাচার্য প্রযোজিত এই 4টি পালা প্রযোজনা আমরা গ্রাম থেকে গ্রামান্তরে সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করব। যাত্রা একটা চলমান পরিবারের মতো, সেখানে ব্যক্তি স্বার্থ, ক্রোধ, হিংসা, বিদ্বেষকে দূরে সরিয়ে একে অপরের পরিপূরক হয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদ পাথেয় করে গ্রাম বাংলার আপামর যাত্রামোদী দর্শকের ভালোবাসাকে পুঁজি করে এই 4টি প্রযোজনা আমরা যাতে সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করতে পারি, আজ সেটা অঙ্গীকারবদ্ধ করলাম। শুরু হলো আমাদের পথ চলা। 1 2 3। আগুনের পরশমণি ছোঁয়া, দেখি এই জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো,
এই জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো আগুনে পরশ। পরশমণি ছোঁয়াও প্রাণে। পরের লাইন, আমার এই দেহ তুলে ধরো তোমার ওই দেবালয় যদি করো। আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয় প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। গুণের পরশমণি ছোঁয়াও প্রাণে। সবাই একসঙ্গে শপথ করলাম আমাদের পথ চলা সফল হোক। থ্যাংক ইউ। জোরে হাততালি একসঙ্গে, এক হাতেই মারতে হবে। থ্যাংক ইউ। এটা আমাদের সন্ধ্যাদি বাবেরা যারা শিল্পীরা আছেন বা ছিলেন তারা থাকবেন কিন্তু, কারণ আমাদের এখনও ওই একটু ফুল দিয়ে আমরা যেটা করি সেটা হয়নি, মাকে দেখা হবে, ওরা থাকুক। এবার আমাদের শুরু হচ্ছে স্বর্ণদী বাবেরার সিংহবাড়ি রাঙাবো হিট, সিংহবাড়ি রাঙাবো। আমার বহুদিনের ইচ্ছে ছিল, মিতালি চক্রবর্তী আপনারা সবাই চেনেন, বহুদিন ধরে কাজ করছে, কিন্তু ওর সঙ্গে আমার কিছুতে আর ব্যাটে বলে হচ্ছিল না, চেক দিয়েও তারপরে ফেরত পেয়ে যাচ্ছিলাম। তো এবারে অবশেষে মিতালি আমার দলে এসেছে। আমি চাইবো যতদিন যাত্রা করবে এখানেই করবে, ওর খুশি হলে। আর বাবলিদা ও আমার প্রথম, আমরা সেই যবে থেকে শুরু করেছি প্রায় দল, তবে থেকেই বাবলিদা কোনো না কোনো নাটক আমার দেয়, এবং বাবলিদার নাটক মানে হিট। একবার জুড়ে দিলে লোক বসে দেখবে, কেউ বলতে পারবে না ওটা কেন এটা হলো, ওটা কেন ওটা হলো। তো এটা একটা বাবলিদার ট্যালেন্ট। সেই জন্য এখন বাংলা বিহার উড়িষ্যা কাঁপানোর মতন হচ্ছে আর কি, মানে মেদিনীপুরেও চলে গেছে। তো যাই হোক, তো বাবলিদা এখন পড়বে আমাদের কুমার বাপি, না কুমার বাপি আর রমিও দা দুজনকে একটা দুটো চেয়ার দাও না, একটা এমনি চেয়ার দিয়ে দাও, উপরে বসুক না যদি মনে হয়, কারণ এই একটা দিন সবাইকে সম্মান জানানোর দিন। যদি মনে হয় বাপি আমার কোনো প্রবলেম নেই, এখানে তিনটেই পাওয়া গেছে চেয়ার, একটা আমার বিয়ে, একটা বাবার বিয়ে, একটা দাদুর বিয়ে, হ্যাঁ, তো তিনটে বিয়ের তিনটে চেয়ার পাওয়া গেছে। তো একটু যদি এদিক ওদিক করে বসতে পারিস বসতে পারিস, না তো বাবলিদাকে বলো, বাবলিদা তুমি চেয়ারে বসবে, কথাই বলছি, বলবো না কারণ ওর গল্প বলে না, গল্প ছেড়ে দেবে আমায়। ঠিক আছে, শুরু করো। জয় মা বিশালাক্ষী, জয় বাবা গোপাল গোবর্ধন, জয় শুভ সন্ধ্যা। আমি প্রথমেই চরিত্রলিপিটা বলছি। পুরুষ চরিত্র ভবানী সিংহ, সিংহবাড়ির বড় ছেলে, অমিত সিংহ ছোট ছেলে, ভগবান বিশ্বাস নাট্যমদী একজন ব্যক্তি, নিপুণ অমিতের বন্ধু, পরাণ ভবানীর চেলাই বলতে পারেন, জীবন চক্রবর্তী একজন সমাজসেবী, তপন মুখার্জি ডাক্তার, একজন ড্রাইভার আছেন। মহিলা চরিত্রে মিতালি চক্রবর্তী অভিনেত্রী, চরিত্রের নাম ওনার নাম একই রাখা আছে, গীতা রানী অমিতের মা, শান্তিলতা ভবানীর স্ত্রী, সোনামণি মিতালির বোন, স্নেহা তপনের বোন। শুরু করছি। প্রথম দৃশ্য গীতা রানীর বাড়ি। শান্তিলতা ধূপ দীপ দিয়ে পুজো করছে ঠাকুর ঘরে, গান গাইছেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। গান শেষে, হে ঠাকুর, হে বাবা গোপাল গোবর্ধন, তোমায় পুজো না দিয়ে আমি জলস্পর্শ করি না, আমাদের সংসারে তুমি মঙ্গল করো দয়াময়। এই স্বামী সংসার আমার কাছে স্বর্গ, এই স্বর্গের দেবদেবী আমার শ্বশুর শাশুড়ি, আর নির্ভেজাল একজনই আছে
যে তার চরিত্র, ব্যবহার, বিচার, বিবেক দিয়ে সবার প্রিয় হয়ে উঠেছে, সে আমার দেওর। আমার কাছে তার সব সময় আবদার অধিকার, কিন্তু এত করে আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই বোঝাচ্ছি বিয়ে করতে, সে রাজি হচ্ছে না। তবে এটা বুঝি না আমার স্বামী ওর বিয়ে দিতে রাজি নয় কেন। ভবানী আসছেন, ভবানী শান্তিলতার স্বামী, তিনি বলছেন, কী ব্যাপার, সকাল থেকে শুধু ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুর করলে হবে? আমাকে কি তুমি কুকুর ভেবেছো? শান্তিলতা, ছি ছি ছি, তুমি আমার স্বামী, অমন কথা ভাবা তো দূরের কথা, কানে শোনা মহাপাপ। তাছাড়া ঠাকুর ঘরে আমি তো আমার স্বামী সংসারের মঙ্গল কামনাই করি। ভবানী, তোমার মতো অলক্ষণে বউয়ের কথা ঠাকুর শুনবে না। তুমি কি জানো তোমার জন্য পাড়ার লোক, আত্মীয় স্বজনদের কাছে আমাকে কত কথা শুনতে হয়? সবাই বলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখ দেখলে নাকি সারাদিন ভালো যায় না। শান্তিলতা বলছে, কেন ওরকম বাজে কথা কেন বলে? ভবানী বলছে, আজ পর্যন্ত সন্তানের জন্ম দিতে পেরেছো তুমি? শান্তি বলছে, তার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের এত চিন্তা কেন? এটা তো তোমার আমার ব্যাপার, তুমি ওদের বলতে পারো না? ভবানী বলছে, না পারি না। কজনের মুখ বন্ধ করবো বলতে পারো? শান্তি বলছে, শোনো, মাথা গরম না করে ভালো একটা ডাক্তার দেখিয়ে সমস্যার সমাধান করতে হবে। কবে থেকে তো তোমায় বলছি, তুমি শুনছো না? ভবানী বলছে, তুমি ডাক্তার দেখাওগে যাও, তুমি ডাক্তার দেখাওগে যাও, আমার ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, কারণ আমি জানি বাবা হওয়ার আমার কোনো সমস্যা নেই। শান্তি বলছে, তুমি নিজে নিজে কি করে বুঝলে? ভবানী বলছে, তোমাকে কি প্রমাণ দিয়ে দেবো? দেখতে চাও আমার দোষ কিনা? কি করে প্রমাণ দেবে তুমি? যে কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে বুঝিয়ে দেবো, দেখবে আমি বাবা হতে পারি কিনা। তুমি না সব সময় বাজে বাজে কথা বলে আমার সাথে ইয়ার্কি করো। ভবানী বলছে, তুমি ইয়ার্কি ভাবছো? আমি কিন্তু ইয়ার্কি করছি না, আমি বাধ্য হব। শান্তি বলছে, না না, আমি তোমার ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। ভবানী বলছে, কেন? আমি কি তোমার বাবার কেনা সম্পত্তি হয়ে গেছে নাকি? শান্তি বলছে, ছি ছি ছি, তুমি আমার বাবা তুলে কথা বললে? এরপর তোমাকে আরও অনেক কিছু শুনতে হবে, দেখতে হবে। শান্তি বলছে, বিনা দোষে তুমি আমার বাবাকে ছোট করো কেন তুমি? ভবানী বলছে, বিনা দোষে? তোমার বাবার দোষ নেই? গীতা রানী আসছে, ওদের মা, অর্থাৎ শান্তির শাশুড়ি। গীতা বলছে, অবশ্যই আছে। তোর বিয়েতে বরপণ হিসেবে যা যা দেওয়ার কথা ছিল একটা জিনিসও দেয়নি। এই রকম একটা সোনার টুকরো ছেলের কত ভালো বিয়ে হতো। তোমার বাবা একটা মিথ্যেবাদী, চিটিংবাজ, মিথ্যে কথা বলে তোমাকে বাড়িতে পরিচয় দিয়ে গচিয়ে দিয়েছে। শান্তি বলছে, যে মানুষটা স্বর্গে গেছে তাকে সেখানে গিয়ে একটু শান্তিতে থাকতে দিন না। এই পণের জন্য আমার বাবা ভিটে মাটি বিক্রি করেছে, শেষ সময়ে রাস্তায় বিশ্রামাগারে, স্টেশন প্ল্যাটফর্মে রাতবাস করেছে, তবুও সে পণের টাকা শোধ করে যেতে পারেনি। মরেও কি বাবার শান্তি নেই? গীতা বলছে, ওইসব মানুষ জীবনে মরণে কোনো সময় শান্তি পাবে না, কারণ পাপী মানুষের কর্মফল তাকে পেতেই হবে। শান্তি বলছে, আমি হাত জোর করছি, বাবার নামে বাজে কথা বলবেন না। ভবানী বলছে, আমরা বাজে কথা বলছি? তোর বাবা একটা চিটিংবাজ, মিথ্যেবাদী। শান্তি বলছে, খবরদার, এরপর কিন্তু আমি ক্ষমা করব না। ভবানী বলছে, কি করবি? শুয়োরের বাচ্চা, বড্ড বার বেড়েছিস, চড় মারছে। শান্তি বলছে, আহা, আমার গায়ে হাত তুলবে না বলে দিচ্ছি, সাবধান। গীতারিন বলছে, ওরে শয়তানি, তোর এত তেজ, চুলের মুঠি ধরে মারে। শান্তিলতা বলছে, আহ মাগো, মরে গেলাম। উপুর হয়ে রস স্ট্যাম্পে পড়ে যায়। অমিত আসে, অমিত এসে শান্তিকে ধরে তোলে। অমিত বলছে, মহাভারতে লাঞ্ছিতা দ্রৌপদীকে বস্ত্র দিয়ে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ অত্যাচারিতা গৃহবধূ, পণ প্রথার শিকার আমার বৌদিকে বাঁচাতে আমি এই বাড়ির ছোট ছেলে অমিত এসেছি। আর একবার যদি তোমরা আমার স্নেহময়ী বৌদির ওপর কোনো রকম অত্যাচার করো, আমি কিন্তু ছাড়বো না। ভবানী বলছে, কী করবি বল, বল কী করবি? যে হাত দিয়ে একটা নিরপরাধ মহিলার ওপর অত্যাচার করেছিস, সেই হাতটা মুচড়ে ভেঙে দেবো। ভবানী বলছে, আমি তোর বড় দাদা, আমার গায়ে তুই হাত তুলবি? অমিত বলছে, বৌদি তোর অগ্নিসাক্ষী স্ত্রী, বৌদির গায়ে তুই হাত তুললি? তুই একটা পুরুষ হয়ে যদি একজন মহিলাকে মারতে পারিস, তাহলে তুই পুরুষ না হিজড়া সেটা প্রমাণ করার জন্য আমিও তোকে পেটাবো। লজ্জা করে না বউকে পেটাতে? অগ্নিনারায়ণ সাক্ষী করে, সিঁথিতে সিঁদুর দিয়ে ছাদনাতলায় মালা বদল করে যাকে তুই বাড়িতে নিয়ে এসছিস, সেটা কি গরু ছাগল? অমিত, স্বামী হয়ে স্ত্রীকে যখন গরু ছাগল ভাবতে পেরেছিস, ভাই হয়ে আমি তাহলে দাদাকে গাধা পেটা করে ছাড়ি। গীতা বলছে, তুই ওই অলক্ষণে বউটার দোষ দেখবি না? সংসারে বাঁজা বউ কতটা অলক্ষণে জানিস? অমিত বলছে, বাঁজা বউ হওয়া তবু ভালো, কিন্তু তুমি যে গাঁজা খেকো ছেলেকে গর্ভে ধরেছো মা, গাঁজাখোর মদখোর চরিত্রহীন সন্তানের মা হওয়ার চেয়ে বাঁজা হওয়া অনেক ভালো মা। গীতা বলছে, বাজে কথা বলবি না, সংসারে ভালো মন্দ তুই কতটুকু বুঝিস? অমিত বলছে, বেশি কিছু বুঝতে চাই না মা, কারণ বেশি বোঝে বলেই তো দাদা নিজে বউকে পেটাচ্ছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বেশি কিছু বুঝতেন না, তাই সারদা মাকে তিনি ফলহারিণী পুজোর দিনে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। ঠাকুর কিন্তু লেখাপড়া জানতেন না, আর তোমার জ্যেষ্ঠ পুত্র লেখাপড়া জানা শিক্ষিত ছেলে,
তফাৎ শুধু এই জায়গায়। ভবানী বলছে তুই আমার লেখাপড়া শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছিস? অমিত বলছে কেন বলবো না, বল দাদা। তোর কোন ক্লাসের কোন বইতে পড়েছিস যে বইয়ের গর্ভে যদি বাচ্চা না আসে সেই বইয়ের ওপর অত্যাচার করতে হয়? বাংলা সাহিত্যে এরকম লেখা কোথাও আছে বলে আমার তো মনে হয় না। তোর মতো শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যদি স্কুলের শিক্ষক শিক্ষিকা হয় তাহলে এদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে ভেবেছিস? যদি তোর মতো ছেলেরা থানায় পুলিশ হয়ে জয়েন করে সেই এলাকার সমাজবিরোধী চোর ডাকাতদের কত সুবিধা হবে বুঝতে পেরেছিস? আর তোর মতো ছেলেরা যদি ডাক্তার হয় একটা রুগীও প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে না রে দাদা। শ্মশানে লাশের পর লাশ জমা হয়ে যাবে। শান্তি বলছে অমিত ভাই আমার, তুমি হয়তো জানো না দিনের পর দিন আমাকে এইভাবে মার খেতে হয়। বাবা মায়েরা কি কন্যা সন্তানকে এই রকম অত্যাচার সহ্য করার জন্য শ্বশুর বাড়ি পাঠায়? আর যদি আমার বাবা বেঁচে থাকতো এই অত্যাচার সহ্য করার জন্য তোমাদের বাড়িতে আমাকে ফেলে রাখতো না। অমিত বলছে তুমি আমায় না বললেও আমি জানি বৌদি তুমি আমাদের বাড়িতে সুখী নও। মুখে তুমি আমার সাথে হেসে কথা বলো কিন্তু তোমার বুকে জমে থাকা কান্না বরফ হয়ে জমে আছে, এটা আমি বুঝতে পারি, আমি দেখতে পাই তোমার চোখে মুখে সেই ছবি। গীতা বলছে শোন অমিত, একটা কথা ভুলে যাস না, আমি তোর মা, 10 মাস 10 দিন তোকে আমি গর্ভে ধারণ করেছি, ওই বউটা কিন্তু নয়। তাই সন্তান হয়ে তোর উচিত নয় আমাকে অপমান করা। ভবানী বলছে হঠাৎ কেন জানি না বৌদির প্রতি তোর এত মায়া মমতা ভালোবাসা জন্মে গেল, লক্ষণ ভালো নয়। যদি মনে করিস এই বউটার প্রতি তুই আমার দায়িত্ব পালন করতে পারিস তাতে আমার কোনো আপত্তি নেই। অমিত বলছে হোয়াট, কি বলতে চাইছিস তুই? ভবানী বলছে বলতে চাই যতই চেষ্টা করিস ও মা হতে পারবে না। ভবানী চলে যায়। শান্তি বলছে ও ভগবান, এ আজ আমি কি শুনলাম? এরপর যে তোমার সামনে দাঁড়াতে আমার লজ্জা করছে ভাই, বিবেকে বাঁধছে। তুমি চলে যাও ভাই, আমার কাছে আর কোনোদিন তুমি আসবে না, তুমি চলে যাও। অমিত বলছে কেন আসবো না? ওদের ভয় পেয়ে চললে তো ওরা আগে প্রশ্রয় পেয়ে যাবে, এ বাড়িতে তুমি আর টিকতে পারবে না বৌদি। শান্তি বলছে সেই জন্য আমি আর বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করব। অমিত বলছে কেন তুমি আত্মহত্যা করবে? তুমি বাঁচবে, তোমার বাঁচার রাস্তা তোমাকে বুঝে নিতে হবে, আমি তোমাকে সেই পথ দেখিয়ে দেবো। শান্তি বলছে বলো না ভাই, কোন পথে গেলে আমি শান্তি পাবো? অমিত বলছে আমি যা বলবো তুমি শুনবে, যা করতে বলবো তুমি তাই করবে। শান্তি বলছে করবো, আমি বাঁচতে চাই, আমি শান্তি চাই। অমিত বলছে শান্তি পেতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে তোমাকে আবার বিয়ে করতে হবে, আর সেই ব্যবস্থা আমি করে দেব। ছি ছি ছি, এ তুমি কি বলছো অমিত? অমিত বলছে আমি ঠিকই বলছি, অনেক ভালো ছেলে আছে তোমাকে বিয়ে করতে রাজি হবে। এই সমাজে দেখতে পাচ্ছ না হাজার হাজার ছেলে মেয়ে বিয়ের পর ডিভোর্স হচ্ছে, আবার বছর ঘুরতে না ঘুরতেই তাদের নতুন করে বিয়ে হয়ে যাচ্ছে। কারণ একটাই, ছেলের সংখ্যা বাড়ছে আর মেয়ের সংখ্যা কমছে। তাছাড়া বউ মরে গেলে স্বামীরা যদি বিয়ে করতে পারে মেয়েরা কেন তা পারবে না? তাই তোমার হাত ধরে অনুরোধ করছি বৌদি, আমার পছন্দের মতো ছেলে আছে, তুমি তাকে বিয়ে করতে রাজি হও। মনে করো তোমার স্বামী মারা গেছে। শান্তি চড় মারছে অমিতকে, তুমি এত বাজে কথা বলতে পারলে? অমিত হাসছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার ভুল হয়ে গেছে বৌদি, আমায় তুমি ক্ষমা করো। তবে দাদা তো মানুষ নয়, তাই অমানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে আর এই সমাজটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতে মেয়েরাও পারে নিজের বাঁচার রাস্তা তৈরি করে নিতে। শান্তি বলছে তুমি আমাকে খুব ভালোবাসো তাই না ভাই? হ্যাঁ বৌদি, আমার গর্ভধারিণী মায়ের মুখে যে মাতৃত্বের ছবি আমি দেখতে পাই না, তোমার মুখে সেই ছবি দেখতে পাই। সন্তানের জন্ম না দিয়েও সারদা মা কোটি কোটি সন্তানের মা, তেমনি তুমি আমার শুধু বৌদি নও, তুমি আমার ছোট মা। ঠাকুরপো, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। গান শেষে অমিত শান্তির পায়ের নিচে বসে, নিপুণ আসে অর্থাৎ অমিতের বন্ধু। বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর, এই দৃশ্য দেখে হাততালি দিতেই হয়। হাততালি দিচ্ছে। আরে উকুন, কি খবর? এই আবার সেই উকুন, আমার নাম নিপুণ। এই নিপুণ, ওই নিপুণ উকুন শকুন সব এক, বুঝলি? নিপুণ তাই হয় নাকি? উকুন থাকে মাথায়, থাকে এই মাটিতে, আর শকুন থাকে আকাশে। অমিত বলছে একদম ঠিক, উকুন মাথার রস খায়, নিপুণ মাটির ফসল খায়, আর শকুন খায় ভাগাড়ে পড়ে থাকা পচা মাংস। তা তুমি বন্ধু কি খেতে আমার বাড়িতে এসেছো? নিপুণ বলছে তোর ছোট মায়ের হাতে 1 কাপ চা, কিন্তু বৌদি তো এখন পুজোয় ব্যস্ত দেখছি। শান্তি বলছে না না, একটু বসো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। অমিত বলছে ও তোমার শকুন ঠাকুরপোর জন্য শুধু হবে, আর আমার? নিপুণ বলছে হবে হবে, ব্যস্ত হচ্ছিস কেন? এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? অমিত বলছে তা হ্যাঁ রে, অফিসের নাটকের রিহার্সালের কি খবর? নিপুণ বলছে ওই তো নায়িকা নিয়ে প্রবলেম হচ্ছে, তবে হ্যাঁ একটা কাজ করলে প্রবলেম সলভ হতে পারে। বৌদি যদি নায়িকার রোলটা তুমি করে দাও। ওরে বাবা, আমি? তোমরা কি আমার মার খাওয়ার ব্যবস্থা করছো? অমিত বলছে কিরে শকুন, বৌদি যাবে নাটক করতে? কি ভেবেছিস?
নিপুণ বলছে না যাওয়ার কি আছে, কত মেয়েরা নাটক করছে, আর বৌদি পারবে না? অবশ্য যদি তোর মা দাদা পারমিশন দেয় তবেই। অমিত বলছে সারাদিন যা নাটক চলছে এই বাড়িতে, আবার নাটক? ফোন আসছে। নিপুণ বলছে আরে বলতে বলতে নায়িকার ফোন, যাক নাটকটা তাহলে হবে। অমিত বলছে আরে আগে ফোনটা ধর, ফোনটা তো কেটে যাবে, আশ্চর্য ব্যাপার, ফোনটা ধর। নিপুণ বলছে আমি নই, তুই কথা বল, নে নে ধর। ফোনটা নিপুণের থেকে অমিত নিয়ে নেয়। নিয়ে অমিত বলছে হ্যালো, কাকে চাইছেন? কি ভগবানদাকে? এই ভগবানদা কে রে? নিপুণ বলছে কি মুশকিল, বল না তুই ভগবান। কি বলছে আগে শুনে নে না। অমিত বলছে হ্যাঁ আমি ভগবান, বলুন বলুন কি বলছেন? আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কি বলি বলতো, তুই কথা বল, তুই কথা বল। ফোনটা নিপুণ নিল, নিয়ে বলছে হ্যালো, এটা রং নাম্বার, ফোনটা কেটে দেয়। অমিত বলছে কিন্তু রং নাম্বার বলে তুই তো ফোনটা কেটে দিলি, মেয়েটা তো বিপদে পড়ে যাবে। আমি তো বলেছি আমিই ভগবান দা। নিপুণ বলছে ওই অভিনেত্রীর কাছে ভগবান হয়ে কাজ নেই, চেপে যা। শান্তি বলছে চেপে যাবে মানে? তাই হয় নাকি? মেয়েটা তো অমিতকে ভগবান দা মনে করে তার সমস্যার কথাটা জানিয়েছে। নিপুণ বলছে কি সমস্যার কথা জানালো তোকে? অমিত বলছে তোমাকে বললো বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবাকে নিয়ে আমি ড্রিমল্যান্ড নার্সিংহোমে যাচ্ছি, ভগবানদা তুমি কিছু টাকা নিয়ে তাড়াতাড়ি চলে এসো। আরে মহা মুশকিল হলো তো। নিপুণ বলছে মুশকিলের কি আছে, তুই তো আর ভগবান নোস। অমিত বলছে এই জন্যই তো তোকে উকুন শকুন এইসব বলি, তুই বেটা এক রক্তকে গোমাল, তোর মনে দয়া মায়া কিচ্ছু নেই। নিপুণ বলছে তাহলে কি ওর ভগবান হওয়ার, তাহলে কি ওর ভগবান হওয়ার তোর ইচ্ছা করছে? অমিত বলছে হ্যাঁ করছে, ভগবান হয়ে ওর বিপদে ওর। এরপরে আমি পল্লব মুখার্জিকে ডাকছি, তাকে সংবর্ধনা দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা করছেন কনক ভট্টাচার্য। এবারে কুমার নবনীলকে ডাকছি, আচ্ছা নবনীলদাকে ডাকছি, তাকে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। হ্যাঁ নাম বলেছি। নবনীলদাকে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য, প্রযোজক কনক ভট্টাচার্য। এবার যাদের নাম ডাকছি তাদেরকে সংবর্ধনা দেবেন পল্লব মুখার্জি, এই কাজল লতায় কালকেউটের যে ডিরেক্টর এবং অভিনেতা কাজল লতায় কালকেউটের পল্লব মুখার্জি। প্রথমেই আমি ডাকছি পম্পা দত্ত, যার নাম সতী। এরপরে নাম ডাকছি জয়িতা ভাদুরী। এরপরে ডাকছি শিউলি অধিকারী। শিউলি অধিকারী। এরপরে ডাকছি কৃষ্ণা হালদার। কৃষ্ণা হালদার। এবার সমতা দিকে একটু আসতে অনুরোধ করছি, বাকি আমাদের আরও যে শিল্পীদের নাম বলবো তাদেরকে দেওয়ার জন্যে। তাহলে চ্যাটার্জি, সন্ধ্যা দিবকরা শিল্পী শিবাজি চ্যাটার্জি। ক্ষিতীশ মণ্ডল। ক্ষিতীশ মণ্ডল। না আপনি দেখে নিন। তুফান মণ্ডল। এরপরে ডাকবো শ্যামসুন্দর মিস্ত্রি।
তারপরে ডাকবো অভিষেক দত্ত। স্বর্ণদ্বীপ অপেরার প্রধান অভিনেত্রী মিতালি চক্রবর্তীকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী কমলা ভট্টাচার্য। এবার দীপান্বিতাকে মঞ্চে ডাকছি। দীপান্বিতা দিয়ে দিচ্ছে। ডেকে দিয়েছি যখন এসে গেছে। বাকি স্বর্ণদ্বীপ অপেরার শিল্পী ও কলাকুশলীদের কুমার বাপিকে সম্বর্ধনা দিচ্ছেন মিতালি চক্রবর্তী ও কমলা ভট্টাচার্য। কমলা ভট্টাচার্য আসুন। বাকি স্বর্ণদ্বীপ শিল্পীদের এই নাটকটা পড়া হয়ে গেলে পরে দিচ্ছি, আপনারা কেউ যাবেন না। কনক ভট্টাচার্য। আমার জয় মা বিশালাক্ষী, জয় বাবা গোপাল গোবর্ধন, জয় বাবা শিব শম্ভু, জয় মা সরস্বতী দেবী। রত্নদ্বীপ শুরু করি। কনকদা শুরু করছি মা শুরু করছি। এবার শুরু হচ্ছে রত্নদ্বীপ অপেরার যাত্রাপালা। কতদিন দেখিনি তোমায়। চরিত্রলিপি: পুরুষ চরিত্রে পলাশ, জমিদার পুত্র, ভোলানাথ ওই ভৃত্য, নিশিকান্ত ঘোষাল ব্যবসায়ী, বর্তমান ওর ভাই, রবি বেকার যুবক, লাইফ এনজয় সিআইডি, সুভাষ পুলিশ ইন্সপেক্টর, দেবকুমার ডক্টর, মলয় ওই পুত্র, মায়াবতী পলাশের মা, ঝর্ণা নিশির বোন, মালা মলয়ের স্ত্রী, কাজল ওই চাকরানী, মিনা দেবকুমারের মেয়ে। আমি শুরু করছি। প্রথম দৃশ্য ডক্টর দেবকুমার বাবুর বাড়ি। দেবকুমার মাতাল হয়ে গেছে, শোকাচ্ছন্ন অবস্থায়, মদ খেয়ে চিৎকার করতে করতে বলছে, মলয় মলয় ফিরে আয় বাবা, তুই কোথায় চলে গেলি বাবা? ওরে আমি তোর বাবা ডক্টর দেবকুমার মুখার্জি। ওই স্কাউন্ড্রেল ভগবান তোকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, তাই আমি আর ভগবান মানি না। হাতে তুলে নিয়েছি মদের বোতল, মদ খেয়ে আমি ভুলে থাকি পুত্র শোকের জ্বালা। মলয় তোর মুখটা আমি ভুলতে পারি না রে। কাজল আসে ওই বাড়ির কাজের মেয়ে। কর্তাবাবু, ছেলের জন্য আর কত কাঁদবেন আপনি? এইভাবে কেঁদে কেঁদে চোখ দুটো তো নষ্ট করে ফেলবেন, তার উপর প্রতিদিন কত মদ খাচ্ছেন। দেব: এই কাজল,
তোর মন খারাপ করে না আমার ছেলে মলয়ের জন্য? কাজল বলছে মন খারাপ করবে না? গিন্নিমা মারা যাওয়ার পর আমিই তো মলয় দাদাবাবুকে মানুষ করেছি, ওকে যে আমি সন্তান স্নেহে বড় করেছি। বাবলুদা একটু এখানে আসুন। বাবলুদাকে, যে রাহুলদার সঙ্গে সব সময় থাকেন, আমাদের সঙ্গে অফিসের সঙ্গে যোগাযোগ হয়, রাহুলদাকে বাবলুদাকে ফুল ও মিষ্টি দেবে কমলা ভট্টাচার্য। এবার আমাদের আনন্দবীণা এবং রত্নদ্বীপ অপেরার দুটি দলেরই নাট্যকার শ্রী ভাবলি ভট্টাচার্যকে সংবর্ধনা দিচ্ছেন কমলা ভট্টাচার্য। আমি ভুল বললাম, স্বর্ণদ্বীপ ও রত্নদ্বীপ অপেরার দুটি নাটকেই নাট্যকার বাবলি ভট্টাচার্য। আনন্দবীণা ও রত্নদ্বীপ অপেরার খলনায়ক রোমিও চৌধুরীকে মঞ্চে ডাকছেন, তাকে সংবর্ধনা দিচ্ছেন শ্রীমতী কমলা ভট্টাচার্য। এবং আমাদের দুজন গেস্ট অতিথি এসছেন, ভূমি এবং ধ্রুবদা, ওনাদেরকেও ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন কমলা ভট্টাচার্য। আপনারা দুজন মঞ্চে আসুন। হ্যালো, প্রণতোষ এখানে এসো তো। প্রণতোষ, ঠিক আছে। সুদক্ষিণা চৌধুরী, রাশি মালিক, অর্পিতা দাস, আপনারা একে একে মঞ্চে আসুন। আপনাদের সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। সুদক্ষিণা চৌধুরী, স্বর্ণদ্বীপ অপেরার, ওনাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। রাশি মালিক, ওনাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। অর্পিতা দাস। এবারে ছেলেদের মধ্যে ডাকছি মহাদেব মণ্ডল, নয়ন ঘোষ, শম্ভু দাস, তিমির মণ্ডল, সুব্রত ভৌমিক, আমাদের এবার
আনন্দবীণা অপেরার বোম্বাইকা বিবি নাটক পড়া হবে। নাটক পড়বেন নীলকমল চট্টোপাধ্যায় এবং সুদীপ্তাদি। সামনে চলে আসুন একটু, কারণ বুঝতে পারছেন তো 4টে দলের একসাথে করছি তো, তাই একটু আগে পিছিয়ে বসতে অসুবিধা হচ্ছে। তো সামনে চলে আসুন। ঠিক আছে আজকে, ঠিক আছে। তোমাকে কোন দলে তুমি? বইটা পড়া না হলে যাবে নাকি না? কটায় ট্রেন তোমার? হ্যাঁ তপন এটি জল দে না। দরকার নেই, ও ট্রেন পাবে না ভাই, দিয়ে দিচ্ছি। চলে এসো, যাও চলে এসো। এই কি যেন নাম? এই তো বলো তো, আছো থাকো। এই নাহলে জমে বসো, গান হবে এখন, অনেক কিছু হবে। বসো, আমার এই গাইবে, আমার এই গাইবে। আমি তো ওই জন্য জমিনে কী করো, তাড়াহুড়ো করছে। ও সন্তোষী, সন্তোষী চলে এসো। শান্ত শান্ত, ভালো অভিনয় করে, ফাটাফাটি অভিনয় করে, খুব ভালো অভিনেতা, অভিনেত্রী। বাহ, একদম ঝুমকা গিয়ে। ঠিক আছে ঠিক আছে বাবা, নোংরা না। হ্যাঁ, তো এখনও অনেক আছে আমাদের, সবাইকে দেওয়ার আছে। আমাদের আমরা জানিয়ে রাখি, আমাদের আনন্দবীণা অপেরার এবারে সুদীপ্তা, ও অ্যাকচুয়ালি যাত্রা প্রথম, সেই অর্থে বলা যেতে পারে প্রথম। কেন, গত বছরই একমাত্র করেছে। ওকে অনেকে যারা সিরিয়াল দেখেন দেখবেন, ও এসটি কুটুমে ওই কিন্তু বাহা, যেটা বলা হতো প্রথম বাহা যখন চলে যায়, তারপরে ওই বাহা হয়ে পুরো সিরিয়ালটা শেষ করে। তো রিসেন্ট ওর অনেকগুলো সিরিয়ালও শেষ হলো। তো ও যাত্রা গত বছর করেছিল, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু দুর্ধর্ষ অভিনেত্রী। তো আমরা এবছর ওনাকে আমাদের দলে পেয়েছি। দেখা যাক, আমার ইচ্ছা আছে 100 পালা টাচ করার। দেখা যাক ঠাকুর কি করে। আমার রয়েছে স্বর্ণ, খুব ভালো গান গায়, লম্বা, যদিও আমার হিরোইনের থেকে অনেক বড় লম্বা। তো আমার মতন হাইট হচ্ছে হিরোইনের, তো হিরোও অনেক লম্বা। তো তার জন্য দেখে নিতে হবে আমাকে জুতো বুতোর ব্যবস্থা করতে হবে। আর আমাদের বুড়ো মানেই তপবন অপেরার মালিক শুধু নয়, ও লেখক হিসেবে আমার যে কটা নাটক লিখেছে প্রত্যেকটি হিট, এবং প্রথম সিন থেকেই একদম হাতে ধরে নেয় হ্যান্ডেল, মানে যাকে বলে মাঠে লোক জমে যায়। তো আমি চাইবো এবার আরেকটা হিট বই বুড়ো আমাদের দেবে, নীলকমল চট্টোপাধ্যায়। এবার আমি কোনো কথা না, আমরা আগে গল্পটা শুনে নিই। সামনে যারা আছেন তারা পেছনে চলে আসতে পারেন। আপনি আসলেন, যারা আছে পেছনে বসুন না। সরি মানে সারাদিন না খেয়ে আছে, এখন ওপরে পুজো হচ্ছে, হোমের পর খাবো। গঙ্গাদা সামনে চলে এসে, না তো আর আপনারা সামনে এলেন তো, বসুন, ঠিক আছে, নো প্রবলেম। সবাই মিলে থাকুন, ওকে। এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, জ্ঞানী গুণী এবং দক্ষ অভিনেতা অভিনেত্রী কলাকুশলী, সবার অনুমতি নিয়ে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। কিছু একটা বাজছে বোধহয় বাইরে, না? বইয়ের নাম বোম্বাইকা বিবি। ঝড় জলের রাত দিয়ে বইটা শুরু হচ্ছে। মহেন্দ্র চৌধুরী বলে একজন জমিদার, উনি পাইচারি করছেন। কীরকম যাচ্ছে? ভালো লাগছে? আমার তো ভালো লাগছে, কারণ একটা নতুনত্বভাবে এগোচ্ছে। তো ক্যারেক্টার তো যেগুলো বেরিয়েছে খুবই ভালো ক্যারেক্টার বেরিয়েছে। পিসিমা যেমন ভালো বেরিয়েছে, মহাকাল তো তোলপাড় করে দেওয়া ক্যারেক্টার বেরিয়ে যাচ্ছে, ও তো বেরোবে। প্লাস হচ্ছে আপনার যে হিরোটা হবে সে তো একদম আমাদের হিরো কিরকম বলে তো, রোমান্টিক না, রংবাজ। হ্যাঁ, রংবাজ, মানে ক্লাবের মানে একদম ক্যারেক্টারটা প্রত্যেকের বেরিয়েছে। দুনিয়া পয়দা পানি তোলা একদম। আর বোম্বাইকা বিবি তো যে আছে সে তো তার ভালোই হবে। তা আপনাদের এই বইটা করতে গেলে কিন্তু অভিনয় কিন্তু একদম মন দিয়ে, জান দিয়ে করতে হবে, তবে কিন্তু এই বইটা দাঁড়িয়ে যাবে এবং বইটা খুব ভালো হবে। আমি বলছি বইটা খুব ভালো হবে, কারণ হচ্ছে বইটার মধ্যে শুরুতে যা হচ্ছে ফাঁকি মারলে কিন্তু হবে না। প্রত্যেকে কিন্তু যে যা চরিত্র পাবে তাকে কিন্তু অভিনয় করতে হবে ভালো হবে। এবং আমার মনে হচ্ছে একটু নূতনত্বভাবে বইটা হচ্ছে, কেন
একদম গদের বাইরে বেরিয়ে গিয়ে বইটা হবে। দুটো সিন শুনলাম ঠিকই, এরপরে কি হবে লোকে কিন্তু ভাববে যে এর পরেরটা কী হয়। কেউ দর্শকরাও কিন্তু কেউ উঠে চলে যাবে না অভিনয়ের উপর, এবং প্রত্যেককে যা যা চরিত্র দেওয়া হবে। আমি তো ভাবছি কে চরিত্রগুলো করবে, কে সেই চরিত্রগুলো কিন্তু মারাত্মক চরিত্র। যে ছোট পাবে সেও কিন্তু ভালো চরিত্র। গোপাল কাকা, এই যে সিন নিয়ে আমরা 21 তারিখ শুরু করব। আপনারা একটা নিয়েছেন, আমি কালকে আরও দুটো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 4টে হয়ে গেল, আবার দুটো দিয়ে দেবো। 21 তারিখে 6টা সিন নিয়ে শুরু করবো। ওই উনি লিখে দেবেন। হ্যাঁ, প্রত্যেকের অন্তত একটা, এই যে ধরুন দুটো বেরিয়েছে, কাল দুটো দিলে 4টে সিন হলে 4টে সিন লেখা হলে তারপর নয় জেরক্স করে দিয়ে দিতে পারবে। না 21 তারিখ অবধি আশা করছি আমার 10 নম্বর সিন কমপ্লিট হয়ে যাবে। 6টা নিয়ে শুরু। তার আগে যদি কাউকে দিতে হয় তাহলে অন্তত 4টে সিন লিখে প্রত্যেকের যাদের বেরোবে তাদেরকে জেরক্সটা দিলে ভালো হয়। তাহলে তারা বিশেষ করে আপনারা যখন চাইছেন আগে দিলে কি হয় বলে তো, নিয়ে রিডিং পড়ে নিজের মতো করে নেয়, তো পরে আমি যেটা বলি স্কুলিংটাও ভাগ করতে পারে, স্কুলিংটাই গন্ডগোল ভাগ করতে পারে আর কি। তাহলে ওই যে ওই হ্যাঁ অবশ্য ও যদি পড়ে যদি পাঠটা দেয় তাহলে স্কুলিংটা কিন্তু ভালো হবে, বললে হবে। এই বুড়ো বুড়ো আমার মনে হয় যেটা ওই 6 সিন যেটা নিয়ে করছো ওইটা বরং লিখে তুমি স্কুলিং করে করে প্রত্যেককে যদি দিয়ে রিহার্সাল শুরু করো তাহলে ওরা স্কুলিংটা ধরতে পারবে, তাহলে কিন্তু নিজেরা পারবে। আগে থেকে করা যাবে কি? আগে দিয়ে করা যাবে না, তুমি ওরা লিখুক, পাঠগুলো লিখুক, তুমি দিয়ে দাও, ওরা কপি করুক। ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন হ্যাঁ কনক ভট্টাচার্য। আসো আসো, আরে আসো না। তপন এখানে কে আছে? এখানে কে আছে? এরপরে স্বর্ণশেখর যাকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। এরপরে আমাদের নাট্যকার স্বর্ণদাকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। এরপরে আমাদের আনন্দবীণার বোম্বাইকা বিবির নাট্যকার ও নির্দেশক নীলকমল চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য। এবার যাদের নাম আমি ডাকছি একে একে চলে আসবেন। বিরাজ চক্রবর্তী, ওনাকে বিরাজ চক্রবর্তী, দীপঙ্কর অধিকারী, দীপঙ্কর অধিকারী। এরপরে আসুন দীপক চক্রবর্তী। গোপাল কাকা এনারা কি এই দল? বিমল কুমার, এবার মেয়েদের ডাকছি পাপিয়া পড়লে। এরপরে আসবেন পিয়া দাস। আচ্ছা, আমাদের দলের শুভানুধ্যায়ী হারাধন রায়। হারাধন রায়কে সংবর্ধনা দিচ্ছেন কনক ভট্টাচার্য।
হ্যাঁ, এই হারাধন যারা আছে তারা জেনে রাখো, এই হারাধন কিন্তু আমার দলের জন্মলগ্ন থেকেই প্রায় 2007 8 সাল থেকে 2000 কত সাল অবধি ছিলিস 13, যাই হোক মোটমাট 18-19 অবধি লাস্ট করেছে, কিন্তু ও সব বছরই থাকে। এবছরও ভুল করে রাত্রিরে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে বলে কিছুই করতে পারছে না। ও আমার দল একাই সামলে একাকার করে দিয়েছে। আমার ভিতরে বাইরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। এরপরে আসবেন গঙ্গাধর চ্যাটার্জি। আমাদের যাদেরকে না নিলে না সবসময় কাজে লাগে 24 ঘন্টা, শেখ সিরাজুল। গঙ্গাধর চ্যাটার্জিকে। এরপরে আসছেন শেখ সিরাজুল, সুখদেব মাঝি, কার্তিক হাঁসদা, শ্রীমত হাঁসদা, যুগল মিশ্র। আমাদের অফিসের ম্যানেজার এবং দল ম্যানেজার, কনকদার খুব কাছের ম্যানেজার প্রাণতোষ দাস, তপন প্রামাণিক, এরপরে আসবেন বিনোদ সাউ, দল পরিচালক বিনোদ সাউকে। বিনোদ সাউ। শৈলেন কোলে। কোল থেকে নামছে না। হ্যালো, এবারে গোপাল ঘোষ। সবাই ভাবছে ভুলে যাবে, গোপাল ঘোষকে ডাকবে না, আমি বলতে আছি না। প্রাণতোষ দাস হয়তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই তিনটে বাকি আছে না। দাদাকে সবার লাস্টে দেবো। দীপঙ্কর বাবু আপনি আসুন। দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন কনকদা। ওদের হয়ে গেছে তো, ওদের হয়ে গেছে। এই একাডেমিটা ও আচ্ছা 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 আচ্ছা। মিনময়দার বৌদি আছে, ওদের দুজনকে বরণ করে নিচ্ছে কনকদা। পাত্র ডাকছি ডাকছি। এরপরে ডাকছি পাত্র স্টুডিও। পাত্র স্টুডিও যিনি পাত্র স্টুডিওকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করছে কনকদা। এই নীলুদা কই? নীলুদা আচ্ছা আসবে না। আচ্ছা আর কেউ বাকি নেই তো? আচ্ছা, একমাত্র যাকে না দিলে পুরো সম্পূর্ণ হয় না, কারণ এই অনুষ্ঠান মা আসতে পারবে না, মা আমাকে উপরে দে, কনকদাকে দিতে হবে। ও খোকন দে বলে একজন বাকি রয়ে গেছে, সরি ক্ষমা চেয়ে নিচ্ছিস, খোকন দে।
খোকন থেকে আসার জন্য অনুরোধ করছি। সরি বলেছি, কেউ খেয়াল করেন, দৃষ্টি হয়তো কোনো রকমের বলেছে। একটু জোর করে হাত তালি দিন সবাই। আর কেউ বাকি রয়ে গেলে বলবেন, ভুল হতে পারে একটা অনুষ্ঠানে। আচ্ছা, শ্রী কনক ভট্টাচার্যকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন সুদীপ্তাদি, স্বর্ণ এবং আমাদের সবাই নীলকমল চ্যাটার্জি এবং পল্লব দা সবাই মিলে বরণ করে নিন। সমতাদি যান, সমতাদি যান না, যান যান, হ্যাঁ যান যান যান। হ্যাঁ দাঁড়ান, সমতাদি যাক, সমতাদি যাক, দাঁড়ান। সবাই জোরে একটু হাততালি।